Bangladesh was bought with blood. March 1971, the year of the killing begins. তোমরা কি জানো আমরা 1947 সালে দেশ বিভাজনের পর একটা দেশ পাওয়ার পর পাকিস্তান নামে একটা দেশ পাওয়ার পরও আমরা কিন্তু পরাধীনের থেকে মুক্তি পাইনি। আবারও আমাদের ভাষাকে আন্দোলন করে অর্থনীতিকে আন্দোলন করে নিয়ে আমাদের আন্দোলন করতে হয়েছিল। সেই আন্দোলন সেই 1947 থেকে হাঁটি হাঁটি পা পা করে 52-এর ভাষা আন্দোলন, 58-র মার্শাল, 62-র শিক্ষা কমিশন, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, তারপরে 71-এর মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই 71-এর মহান মুক্তিযুদ্ধেই আমরা একটা দেশ পেয়েছিলাম, স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, একটা লাল সবুজের পতাকা পেয়েছিলাম। তোমরা সবাই জানো 16 ডিসেম্বর দেশ বিজয় অর্জন হয়েছে। আসলে যদিও সারা দেশ 16 ডিসেম্বর দেশ বিজয় হয়েছে, কিন্তু মৃত্যু স্বাধীনতা পেয়েছেন 45 দিন পর 72-এর 31 জানুয়ারি। কিন্তু কেন তা তোমরা জানো না। আজকে তোমাদেরকে জানানোর জন্যই এখানে নিয়ে এসেছি। আমাদের এই কিছু পিছনে কথা বলতে হয়। 1970-এর নির্বাচনের আগে আমরা যখন নৌকা মার্কার প্রতীক নিয়ে ঘরে ঘরে মানুষের ভোট চাওয়ার জন্য যাচ্ছিলাম, তখন আমরা ছাত্র। কিন্তু একদিন আমরা এখানে ভোট চাইতে আসতে গিয়া আজকে এই পাশেই এখানে ছিল একটা ক্লাব ঘরের পাশে আসছিলাম আমার ভোট চাওয়ার জন্য, এবং পাশে একটা 5তলা বিল্ডিং দেখেন, সেদিন এটা 1তলা বিল্ডিং ছিল। এই বিল্ডিংটা হয়তো বিহারীদের নেতা, তার নাম আক্তার গুন্ডা হিসেবে সে পরিচিত। তিনি এমন একটা দুর্ধর্ষ ব্যক্তি ছিলেন, তার নেতৃত্বে মিরপুর, মোহাম্মদপুর এবং ঢাকায় যারা বিহারি ছিল তারা সকলেই তার নেতৃত্বে চলত, এবং তিনি বাঙালিদের প্রতি আক্রমণ করতেন। তারা ছিলেন আমাদের বিরুদ্ধে দেশীয়। একদিন আমাকে এইখানে আমি আমার এক বন্ধু আসছি, আসার পরে আমাদেরকে, তখন আমরা ছাত্র, আমরা আসছিলাম, এখানে গান হচ্ছিল, সয়ফুল মুলক বদরুজ্জামান গান দিয়েছিল এখানে। ওই সময় গান শুনতে আসছিলাম, তো রাত্রে গান শুনলাম। তো রাত্রে গান শোনার পরে তো শেষে সয়ফুল মুলক বদরুজ্জামান গানে বলে, জয় সয়ফুল মুলক বদরুজ্জামানের একটা জয়, এটা গানের ওদের স্টেজের কথা। কিন্তু সেখানে আমার সাথী বন্ধুটা আসলে যে নাসির, সে বলল কি জয় বাংলা জয়। তখন আমাদেরকে ধরে বলল যে তোরা জয় বাংলা বলিস। আমরা বলবো আমরা জয় বাংলা তো বলবোই, আমরা জয় বাংলার লোক, আমরা বঙ্গবন্ধুর লোক, আমরা নৌকার প্রতীকের লোক। এই জন্য আমাদেরকে মারধর করলেন, এমন পিটালো যা ভাষায় আর প্রকাশ করা যায় না। আর পিটাতে পিটাতে আমাকে মারতে মারতে ঘরেতে ঘরেতে, এটা ঢাল ছিল। আজকে যে ঢালটা দেখো সামনের রোডটা, এটা আরো বহু বড় ঢাল ছিল। আমাকে মারতে মারতে ওই নিচে নিয়ে গেল, এখান থেকে ধরে নিয়ে আমাকে ওইখানে হাত পা বেঁধে ওই ক্লাবের ভিতরে বেঁধে রাখলো। তা আমি বসে রয়েছি। তারপর আমার বাঙালিদেরকে খবর হইল যে বাঙালিরা আসলো। আমাদের এখানে মেম্বার ছিলেন আক্কাস মোল্লা, যিনি আমাদের হরিরামপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের আমাদের মেম্বার। সেই আক্কাস মোল্লা আমার কাছে আসলেন। আমি বললাম, তার কাছে বিনিময় করলাম আমার মুক্তির জন্য। তিনি বললেন যে যে ঘটনা ঘটেছে এবং আক্তার তোমাকে ধরেছে, আমি তোমাকে প্রাণে বাঁচাতে পারবো না। আল্লাহ যদি তোমাকে সহায় হয় তাহলে তুমি বাঁচতে পারো, তুমি চেষ্টা করো বাঁচার জন্য। এটা যখন ফজরের আজানের সময় হয়ে গেল, তখন ফজর ভেঙে আমি এইখান থেকে, এখানে ডোবানালা ছিল, এইখান থেকে যা দেখুন বাড়িঘর, এইখান থেকে মেন রোড পর্যন্ত এই সব ডোবা ছিল, ডোবা। আমি এখান থেকে সাঁতরায় তারপরে ওই মেন রোডের পারে গেলে বাঙালিরা আমাকে উদ্ধার করে। 70-এ উদ্ধার করার পরে এইভাবে চলতেছিল বিহারীদের সাথে আমাদের খণ্ড খণ্ড যুদ্ধ, এবং বিভিন্ন জায়গায় মারামারি হানাহানি চলছিল। তখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 7ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে উনি জনসভা করলেন। সেই জনসভায় আমরা যারা বাঙালিরা ছিলাম তারা সকলেই বাঁশের লাঠি হাতে নিয়ে আমরা সেই জনসভায় অংশগ্রহণ করলাম।
সেই সেক্ষেত্রে বলছিল, বঙ্গবন্ধু বলেছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি যদি হুকুম দিতে নাও পারি, তোমাদের যার যা আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকো, শত্রুর মোকাবিলা করতে হবে, এ দেশকে মুক্ত করতে হবে। সে কারণেই বাংলার আবাল বিদ্যা বনিতার সহ এবং আমি নিজেও উদ্বুদ্ধ হলাম যে না, যুদ্ধ আমাদেরকে করতে হবে। তারপরে আমি ওই আমাদের ইউনিভার্সিটিতে ইকবাল হলে ছাত্রদের সাথে যোগাযোগ করি, ছাত্রদের সাথে যোগাযোগ করে ওইখান থেকে ডেমি কাঠের রাইফেল নিয়ে এসে আমি নিজে আমাদের এলাকার যারা ছিল এই এলাকার মিরপুরে তাদেরকে ওই অস্ত্র ট্রেনিং দেওয়া শুরু করি। দিতে দিতে এভাবে যখন আমাদের মাস 7 মাস চলছিল, কিন্তু সারা দেশে আপনার 26শে মার্চ যদিও সারা দেশে আপনার বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পরে যুদ্ধ হয়েছিল, কিন্তু মিরপুরের যুদ্ধ কিন্তু সেই 70 থেকেই খণ্ড খণ্ড যুদ্ধ চলছিল। এটা কিন্তু অনরহ এই আক্তার গুড্ডার নেতৃত্বে যে ডোমা, বাবুল, মুস্তাক এরা করতো কি, বিভিন্ন জায়গা থেকে বাঙালিকে ধরে এনে তাদের টাকা পয়সা লুটপাট করে রেখে দিত, আর তাদেরকে মেরে ওই মুসলিম বাজার একটা মসজিদ আছে, ওই মসজিদের বগলে একটা কবর আছে, সেই কবরের ভিতরে আমাদের বাঙালির লাশদেরকে ফেলে দিত। এবং 10 নম্বর জল্লাদখানার নাম শুনেছো তোমরা, যে 10 নম্বর জল্লাদখানা একটা কবর ছিল, ওইখানেও তারা ধরে ধরে নিয়ে বাঙালিদেরকে ফেলে দিত এই আক্তার গুন্ডার নেতৃত্বে। তো আমরা যারা এই বিহারীদের ভিতরে যারা আমাদের বাড়িঘর ছিল, আমাদের বাড়িঘর এখানে 17ই মার্চে এই আমাদের এখানে বাঙালি বাড়িঘর সব জ্বালায় পুরা সারখার করে দিল, এবং আমাদের বাঙালিরা এইখান থেকে তারা বাইরে হয়ে গেল। আমাদের বাড়িটা এই পল্লবীর পিছনে দুয়ারিপাড়া, আমাদের গ্রামটাকে 23 মার্চে আগুন দেওয়া জ্বালায় পুরা সারখার করে দিল। নারায়ণ তাকবীর আল্লাহু আকবার করে আমাদের গ্রামে জাকুর দিয়া যখন উঠলো, তখন আমাদের গ্রামের লোকজন এবং আমি সহ আমার পরিবারের লোকজন বাড়ি ঘর যা আছে, কাপড় চোপড়, খেতা বালিশ, গরু বাছুর, হাঁস মুরগি সব টাকা পয়সা সব ফেলে দিয়ে যার যার পরনে যা ছিল তাই নিয়েই জীবনে প্রাণ রক্ষা করেছি। আমরা যদি নদী পার হয়ে না যেতাম তাহলে আমাদেরকে সবকে মেরে ফেলতো। আমরা গ্রাম ছেড়ে সে সাভার বিরুলিয়া ইউনিয়নে চলে গেলাম। বিরুলিয়ার থেকে পরে আমরা সাদুলাপুরে যাই। সেই সাদুলাপুরে গিয়ে আমরা ওইখান থেকে আমি যুদ্ধে অংশগ্রহণ করি। চলো আমরা এখন সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো। এই বাড়ি থেকে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি এই বাড়ি থেকেই, এই বাড়িতে ছিলাম আমি যখন। এইখানে এই ভিডিওতে ঘর ছিল, এখানে ছাপড়া ঘর, এটাও এখানে ছাপড়া ঘর ছিল, এইখানে ছিল। এই বাড়িতে আমি থাকতাম আমার পরিবার পরিজন নিয়ে, আমার মা বাবা ভাই বোনদেরকে নিয়ে এই বাড়িতে থাকতাম। তো এইখানে থাকা অবস্থায় যখন শুনতে পাইলাম, রেডিওতে খবর পাই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে খবর বলছে মুক্তিযুদ্ধের ট্রেনিং চলছে, ভারতে গেলে ট্রেনিং দেওয়া যায়। ঠিক আমরা এটা শুনে কয়েক বন্ধু মিলে বুদ্ধি করলাম যে চল আমরা চলে যাব মুক্তিযুদ্ধের জন্য। তো আমার মা খুব অসুস্থ ছিল, তো আমার মায়ের কিছু গয়নাগাটি ছিল স্বর্ণালঙ্কার, সেগুলো আমি রাত্রে চুরি করে গাঠি বেঁধে নিয়ে ওইটা নিয়ে পাড়ায় আমরা বন্ধু নিয়ে পাড়ায় যেতেছিলাম। তো ওই সাদুলাপুর বাজার থেকে নৌকায় উঠবো, এই টাইমে একটা লোক ধরে ফেলছে, আমার চাচা লাগে সম্পর্কে। এই কই যাস? আমি বললাম যে আমরা একটু অবেলা কই যাস, এদিকে শোন। আমাদেরকে নিয়ে এসে ধরলো, আমার চেক করে ওই আমার সোনের জিনিসগুলা পেল। তখন বুঝতে পারলো যে আমরা হয়তো পলায় যাইতেছিলাম কোথাও না কোথাও দিকে। আমার বাবার কাছে এটা দিল, আমার বাবা এটা নিয়ে আমার খুব একটু শাসন করতে চাইল। তখন আমার মা বললো যে না, ওরা শাসন করা যাবে না, করলে হয়তো আবার রাখা যাবে না, তো এক কাজ করো, ওরা মনে হয় বিয়ে করা দিলে রাখা যাবে। তখন এই আমার যে বর্তমান আমার যে স্ত্রী, তিনি আমার সম্পর্কে খালাতো বোন হয়, আমার বাবা আমার খালুরে ডেকে বললো যে তোমার মায়া আমার ছেলের লেগে নিলাম, তা আমাকে বিয়ে করা দিল। এই বাড়িতেই থাকা অবস্থায় এখানে
এই নেপা ঘোষ আসছিল, ওই বাহানি ঘোষ আসছিল, কানাই, ওরা সব এখানে আনন্দ ফুর্তি করে, চিত্তার আনন্দ ফুর্তি করে আমার বিয়ে করিল। তা আমি বিয়ে করে আমি রইলাম, আর পলাবো না, সবার কাছে খুশি না, আর পলাবো না। থাকতেছি হঠাৎ একদিন রাত্রে 17 দিনের স্ত্রীকে এখানে রেখে আমি রাত্রে পলাই গেলাম। বলে তো যাওয়া যাবে না, রাত্রে পালাই গেলাম না। আমরা ট্রেনিং দিচ্ছি আসাম লাইলাপুর কাছাড় জেলা এম উইংয়ে। সেখানে রাইফেল 303, এসএলআর, স্টেন গান আর এক্সপ্লোসিভ, তারপর থেকে গ্রেনেড 36 হ্যান্ড গ্রেনেড, টিএনটি মাইন, অ্যান্টি-ট্যাঙ্ক মাইন, যেটা ওই রেল লাইন উড়ানো হয়, ব্রিজ উড়ানো হয়, এইসব ট্রেনিং দিচ্ছি 28 দিন। এই 28 দিন ট্রেনিং দেওয়ার পরে তারপরে মেলাঘর গেছি, মেলাঘর থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করি আমরা আগস্টের শেষের দিকে। আইসা এই এলাকায় নামলাম, এইখানে আজকে নামছি, এখানে নামলাম। নামার পরে পরিবার পরিজন নিয়ে এই গ্রাম উঠে। এই এলাকাটা হইল সম্পূর্ণ হিন্দু অধ্যাদেশিত এলাকা। এই হিন্দুদের সাথে আমরা আলোচনা করে সম্পূর্ণ করে আমাদের থাকার ব্যবস্থা করলাম। তখন তারা আমাদেরকে সকলকেই সাহায্য করার জন্য আগে আসলো, আমরা আগে আসলাম। আর আইসেই আমার যুদ্ধের পরে নিয়ে আসা ট্রেনিং দিয়ে এসে এই যে দেখেন না, এটা একটা কালী মন্দির। অত্র এলাকার হিন্দুদের এরা পূজা মণ্ডল পূজা করে এখানে। তারা এই যে কালী ছিলেন, এই কালী মন্দির থেকে আমরা যখন আসি, আমরা যখন দেখলাম যে এই ঘরটা, এটা হিন্দুদের মূর্তি আছে, কালী মূর্তি, এটা থাকে এই ঘরটার মধ্যে থাকে, এটাই থাকে। তখন আমরা তাদেরকে বললাম যে এই অবস্থায় যদি থাকা হয় তাহলে পাঞ্জাবিরা আসলে আমাদেরকে সকলকে মেরে ফেলবে। যে কারণেই তাদেরকে রাজি খুশি করে আমরা এই কালী মন্দিরটাকে এখান থেকে সরাইয়া ফেলে দিলাম। এবং স্বাধীন বলা হয়েছিল যে স্বাধীনের পরে আবার আমরা বানিয়ে দেব। 23 মার্চ আমার বাড়িঘর জ্বালা দিছে। 26-27 মার্চে আমরা এখানে, আমরা প্রথমে বিরুলিয়াতে ব্যাক করে আবার চলে আসি সাদুল্লাপুরে। আমরা এসে কানাই নামে একজন ছিল, হিন্দু ছিল, ওনার সাথে আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল। উনি দই বিক্রি করতেন, আমাদের গ্রামে যাইতেন, দই টেনে তারে চিনতাম। বাসানি ঘোষ, নেপা ঘোষ, এদেরকে আমরা প্রত্যক্ষভাবে চিনতাম। যে কারণেই আমরা এখানে এসে আশ্রয় নিয়েছিলাম এবং তাদের মাধ্যমে আমরা আশ্রয় নিয়েছি। এই ঘরটা পাকিস্তান আমলে যা ছিল এখনো ঠিক তাই আছে। আমরা যখন এটা ব্যবহার করছি মুক্তিযুদ্ধের সময়, এটা আমরা ক্যাম্প হিসেবে ব্যবহার করছি। আমরা 21 জন মুক্তিযোদ্ধা একসাথে ভারতের ট্রেনিং নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে এখানে উপস্থিত ছিলাম। এবং এই ঘরটা, এই ঘরটার ভিতরে আমরা অস্ত্র শস্ত্র থাকতাম। আর পাঞ্জাবি রাজাকার যদি ধরতে পারতাম, আইনার দিকে এই রুমটাতে তাদের মধ্যে রাখতাম, এইখানে থাকতো, এখানে আছে। সে এই ঘরটা আজও ঠিক এইরকমই আছে। আর এদেরকে ধরে এনে বেঁধে, চোখ বেঁধে রেখে দিচ্ছি। এবং স্বাধীনের পরে এটা আমরা জমা দেওয়ার জন্য, কারণ যারা যুদ্ধে যারা সারেন্ডার করে তাদেরকে মারতে ইসলাম। আরো আমাদের সাথে হালিম, নাসির, নুর ইসলাম, সিদ্দিক, জৈনুদ্দিন, আলমাস, তাহের, এরা আমাদের গ্রুপে ছিল। আমরা সবাই এই গ্রুপের লোকে ছিলাম, এই গ্রুপ নিয়ে এখানে ছিলাম। তো এখানে থাকা অবস্থায় হঠাৎ একদিন ভোর রাত্রে খবর আসলো, একজন কে বা কারা এসে বললো কি পাঞ্জাবি আইছে। তখন আমরা আমাদের সেন্ট্রি তখন বললো যে পাঞ্জাবি কোথায়? তখন বললো যে মসজিদে, বাজার মসজিদে। তখন আমরা এই ঘুমের থেকে উঠে বাজার মসজিদে যাওয়ার জন্য গিয়া ওই সামনের রাস্তাতে অ্যাম্বুসপাতি আক্রমণ করে ওদেরকে ওইখানে হত্যা করা হয় এবং 3 জনকে জ্যান্ত ধরা হয়। এই 3 জনকে ধরে এনে আমরা এখানে চোখ বেঁধে এই রুমের ভিতরে রেখে দেওয়া হয়। তোমাদের এই ক্যাম্পে থেকে কতজন মুক্তিযোদ্ধা গিয়েছিল আক্রমণ করতে? যুদ্ধের বেলায় ঘুমের থেকে ওইটা সঠিকটা বলতে পারবো না, তবে আমরা 10-12 জন তো এদিক থেকে আক্রমণের জন্য গেছি। এবং সব তো ক্যাম্প খালি করে থয়ে যাওয়া না, 10-12 জন গেছি। আমি গেছি, সাত্তার গেছে, রফিক গেছে, হানিফ গেছে, নুর ইসলাম, আমাদের একজন আছে ইব্রাহিম দেওয়ান, যিনি এলএমজি চালাইতেন, তিনি, তারা রেলওয়ে গেছি আমরা। এবং ওরা ওই দিক থেকে গেছে। ওপরে দেখছি যে ওইখানে মমিনুল হক, আওয়াল দেওয়ান, চুন্নু, আসান হাবিব, লাল মিয়াও তারা ওই দিক থেকে আসছে। তারা ছিল এক গ্রুপ,
আমরা ছিলাম আরেক গ্রুপ। তখন এই ঘরটাকে মানে পাহারা দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না? পাহাড় তো ছিল, আমাদের সেন্টি ছিল। পাহারা কি বাইরে ছিল? আমরা দুজন করে সেন্টি এই গাছের এখানে দাঁড়ায় থাকতো। তাহলে আমরা অবশ্যই সেই জায়গায় এখন চলে যাব তোমাদেরকে নিয়ে। তাহলে চলো আমরা যাই সেই জায়গায়, তোমাদেরকে নিয়ে যাব। এখন আমরা যে জায়গাটা যাচ্ছি না, এইটা হলো আমাদের এই এলাকা আসা ফজরের নামাজ পড়ার জন্য, আজান দেওয়ার জন্য আসছে। আইসেই দেখে যে এটা ভিতরে পাঞ্জাবি বসা, দেখে উনি ভয় পায় বাইরে গেছে। তখন জানছে যে এখানে মুক্তিযোদ্ধারা থাকে, তখন দৌড়ে গিয়া আমাদেরকে খবর দিচ্ছে ক্যাম্পে। আমরা তখন ওইখান থেকে 10-12 জন মুক্তিযোদ্ধারা আইসা এদিক দিয়ে গিয়া ওদিক দিয়ে গ্রাউ কইরা, এই সাইড দিয়ে গ্রাউ কইরা আমরা এটা এদিক দিয়ে আইসা তাকে হ্যান্ডসাপ করানোর জন্য আমরা প্রথমত আমরা রেডি ছিলাম, প্রিপারেশন নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এর পিছনে চাকুলিয়া গ্রাম, ওই গ্রামেও আমাদের একটা ক্যাম্প ছিল। মমিনুল হক, আওয়াল, চুন্নুর, আসান হাবিব, লাল মিয়া ওদের নেতৃত্বে ওরা করছে কি পিছন দেয়া গুলি করে ফেলছে। গুলি পাওয়ার শব্দ পাওয়ার পরে ওরা করছে মসজিদ থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে আমরা তখন দেখলাম যে একদম ফজর তো হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, দেখা যায় যে আর তো ওই টাকা করা যাবে না। তখন আমরা তাকে গুলি করা আরম্ভ করলাম যে এদিকে ওদেরকে মুভ করতে দেওয়া যাবে না, কারণ এদিকে মুভ করতে গেলে আমরা পারবো না, ওদেরকে এদিকে মুভ করাইতে হবে, চাপাইতে হবে, তাদের সামনে পানি, আর কোনো দিকে যেতে পারবো না। যে কারণে আমরা তাদের গুলি করলাম। তারপরে তারা গুলো এতে বাইরে এদিকে যাওয়ার করলো। আমরা ওইখানে ওই সামনেই মাঠ, ওই মাঠে আমরা যুদ্ধ করলাম। ওদিক দা চাকুলিয়ার ওরা আর আমরা এদিক দা, দুই গ্রুপ সমন্বয়ে যুদ্ধ করে ওইখানে স্পটে ডেট 2 জন আর 3 জন সারেন্ডার করলেন খানসেনা, যাদেরকে নিয়ে আমরা ওইখানে নিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা তাদেরকে নিয়ে আবার খেয়াঘাটে চলে গেলাম। এ কারণেই যেহেতু একটা ক্যাম্প এখানে রয়ে গেছে, আর এখানে আরেকটা ক্যাম্প আমরা উত্তরে চলে যাই ক্যাম্প করার জন্য। তো এইরকম যুদ্ধ, খন্ড খন্ড যুদ্ধ আমার অনেক মহান মুক্তিযুদ্ধে করেছি। আমি সবগুলো তোমাদেরকে দেখাতে পারবো ঘুরে ঘুরে। মুক্তিযুদ্ধকে জানো 111তম পর্বের কুইজ। মিরপুর শত্রুমুক্ত হয় কত তারিখে? এ 31 ডিসেম্বর 1971 সাল, বি 31 জানুয়ারি 1972 সাল, সি 30 জানুয়ারি 1972 সাল, ডি 16 ডিসেম্বর 1971 সাল। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস এ বি সি অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 110তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, পানিওয়ালা ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে ছিলেন? সঠিক উত্তর এ সুবেদার জহিরুল হক পাঠান। এই পর্বের বিজয়ীরা সুপ্তি, শামসুল ও শিহাব। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। আমার সেই যুদ্ধের জায়গাটা এই এলাকায়, আমি সেই যুদ্ধ করেছিলাম যে 18 ডিসেম্বরে প্রত্যক্ষে একটা এই যুদ্ধটা আমার এখানে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে আমি আহত হই এবং আমার সাথে যোদ্ধা 7টা শাহাদাত বরণ করেন। তাই এইখান থেকে আসি। আর আমার তখন তো আমাদের ক্যাম্প ছিল ওই বিরুলিয়াতে, ওই গ্রামে বিরুলিয়াতে ক্যাম্প ছিল। তখন আমরা এখানে এসে আমরা এই যুদ্ধে লিপ্ত হই। ঠিক এই জায়গাটিতে আমরা এখানে আসার পূর্বে ওই বিরুলিয়া গ্রামে আমরা ছিলাম, ওই ক্যাম্পে, ওইখানে ক্যাম্প ছিল আমাদের, ওইখানে আমরা থাকতাম। হঠাৎ রাত করে 3:30 4টা বাজে একটা মাঝি গিয়ে খবর বললো কি যে আপনারা এখানে ঘুমায় আছেন, পাঞ্জাবিরা এই পথ দিয়ে যাচ্ছে। তখন আমরা ঘুমতে উঠে পাঞ্জাবিদের পিছে ছুটলাম। তো তাদেরকে নিয়ে আসতে আস্তে আস্তে কুয়াশা ভরা নিয়ে আসতে আস্তে আস্তে আমরা ওইখান থেকে 3টা গ্রুপে ভাগ হইলাম মুক্তিযোদ্ধারা। একটা গ্রুপ নদীর ওই পার দিয়া ওদিক দিয়া, আর একটা গ্রুপ মাঝখান দিয়া, আর একটা আমরা 3 জন এদিক দিয়ে আইসা আমরা এখানে অ্যাম্বুশ নিলাম। এটা ছিল তুরাগ নদী, আর ওইটা তুরাগ নদীর শাখা। এই নদীর পশ্চিম পারে এই 3 মোড়ার মাথায় ওরা এদিকে গুলি করে। নদীতে ছিল কোনো বোটের মধ্যে?
ওদের অবস্থান কি করে নদীতে ছিল? ওরা নদী না, শুকনার মধ্যে ছিল। শুকনার মধ্যে ছিল। নদী পার হইতে পারছে, ওরা তো সাঁতার জানে না, আর নদীতে কোনো নৌকা ছিল না, যে কারণে ওরা পার হয়ে ওই পার যেতে পারে নাই। ওরা যাইতেছিল জন্দি রাডার ক্যাম্পে যাওয়ার জন্য শুরু করছিল, কিন্তু এখানে যেতে পারে নাই। তো আমরা এখানে এসে অ্যাম্বুলেন্স নেওয়ার পরে ওই যে ওইখানে ওই পাঞ্জাবিরা ছিল, আমরা এখানে আর নিচে এখানে থাকতাম। এখানে থাকার পরে যুদ্ধ করতেছে, গুলি চলছে চলছে চলছে, প্রচন্ড গোলাগুলি হচ্ছে। আর এই যে যা দেখছেন না, যে রাস্তা গাড়ি চলছে, বাড়িঘর, এগুলো তখন কিছুই ছিল না। এটা ছিল পুরোটা চক ছিল। এদিকে হইলো ওই সাভার বিউলিয়া গ্রাম, সাদুলাপুর, এদিকে ওইখানে একটা আলুদ্দি গ্রাম, যেটা 23শে এপ্রিলে যে গ্রামটা জ্বালিয়ে পুড়ে খাসার করছিল, প্রায় 350 লোক মারা গেছিল ওই গ্রামটা। ঠিক ওইটা ওটা হলো আক্তার গুন্ডা এবং কাদের মোল্লার নেতৃত্বে হয়েছিল ওই ঘটনাটা, এই গ্রাম। আর এইখানে হলো জন্দি রাডার ক্যাম্প, এখান থেকে 200 গজ দূরে। ওই পাঞ্জাবিরা ওই ক্যাম্পে যাওয়ার জন্যই আসছিল। হঠাৎ আমার এই চাচা ছিল বাম পাশে, মহিউদ্দিন, ঠিক ওই জায়গায় আইসা বলতেছে যে ছাত্তার ছিল এইখানে, ঠিক এই জায়গাটায় ছাত্তার। এইখানে থাকা অবস্থায় উনি এখানে লাইন পজিশনে ছিল, ওনার মাথা দিয়ে গুলি লেগে পিছন দিয়ে বাইরে গেছে, উনি ডেড। তারপরে আবার আমার দেখা আসলাম, বললো যে আইসা বললো যে আরে তোর পায়ে তো গুলি লাগছে। তখন আমি লিলিং পজিশনে বসা ছিলাম, দেখা গেল যে আমার লিলিং পজিশন হলো ঠিক এই পজিশনে বসা ছিলাম, এই পজিশনে। তো এইখানটা এসে গুলি এইখানটা লেগে এইখানটা বাইরে, এইখানটা লেগে এইখানটা বাইরে গেছে। আমার চাচা বললো, তখন আমি দেখলাম যে হ্যাঁ আমার তো গুলি লেগে গেছে। তখন আমি চাচারে বললাম তুমি ক্যাম্পে যাও, ক্যাম্পে খবর দাও যে ছাত্তার মারা গেছে আর আমার গুলি লাগছে, আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করো। দাদু, আপনার ক্যাম্পের নাম কি ছিল তখন? ওটা হলো বিরুলিয়া ক্যাম্প আমাদের, আর এটা হলো জন্দি ক্যাম্প, রাডার ক্যাম্প, যারা পাঞ্জাবিদের, ওই পাঞ্জাবিরা এই ক্যাম্পে যাওয়ার জন্যই এদিক দিয়ে ওরা চলে আসছিল। এটা এই যে ঠিক এইখান থেকে 200 গজ উত্তরে জন্দি রাডার ক্যাম্প, এই ক্যাম্প। যখন আপনার গুলি লাগে তখন সময়টা কত ছিল? 18 ডিসেম্বর সকাল 6টা 6:30 বাজবো, তখন কুয়াশা, আনুমানিক আর কি, ঘড়ি টড়ি তো আমাদের কাছে ছিল না, এটা আনুমানিক, এটা কুয়াশা ভরা ছিল সেই সময়। তারপরে ওইখানে গুলি লাগার পরে এইখানটা জেলেরা নৌকা, একটা নৌকা জেলেরা নৌকা বাইতেছিল, তখন জেলেকে ডাক দিলাম, তারা আমার নৌকায় করে নিয়ে ওই পার দিয়ে ওই দিক দিয়ে একদম সোজা ওই চকের উপর দিয়ে নৌকা ঠেলে আমার বিরুলিয়া গ্রামে নিয়ে যায়। ওইখানে আমাদের একজন গ্রামীণ ডাক্তার ছিল, নবিউল্লাহ নবী, সে আমাকে প্রাথমিক চিকিৎসা করলেন এবং পরে আমার বাবা নৌকা যুগে আমাকে নিয়ে গেলেন ঢাকা মেডিকেলে। আর ছাত্তার যিনি শাহাদাত বরণ করছে, ওরে নিয়ে উনি ওই আজিমপুর ওরা 11 জন যে কবর দিছে তার সাথেই ছাত্তারের কবর দিছে। গুলি লাগার পর আপনার সুস্থ হতে কতদিন লেগেছিল? আমি মেডিকেলে ছিলাম প্রায় 28 দিন। এই জায়গাটা ছিল আমাদের এটা স্পট, এই থেকে আমরা খান সেনাদের সাথে যুদ্ধ করেছিলাম। ওদের স্পটটা ছিল ওই সামনে, আমি সেখানে তোমাদেরকে এখন নিয়ে যাব ওই স্থানটা দেখানোর জন্য, তোমরা আমার সাথে আসো। তোমাদেরকে বলেছিলাম না যে পাঞ্জাবেরা কোন জায়গাটা ছিল, ঠিক এই জায়গাটায় ট্যাম্বরা নদী, এদিকটা একটা চলে গেছে বিউলার দিকে, আর এই নদীটা চলে গেছে আপনাকে আলুদ্দি হইয়া সেই টঙ্গীর দিকে। এই ট্যাম্বরার মধ্যে ওদের এই ছিল পজিশন ছিল। ঠিক এইখানে থেকেই ওরা আমাদের প্রতি গুলি ছুড়েছে, আমরা মুক্তিযোদ্ধারা ওদিক থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি। কিন্তু এই সম্পূর্ণ এলাকাটা দেখো, যা দেখো, ওদিকে সাভার, মিরপুর, এদিকে সাটুরিয়া, মানিকগঞ্জ, এগুলা ছিল আমাদের যুদ্ধকালীন এলাকা। আমি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছি, সেই যুদ্ধকালীন আমার বিশাল এলাকা। আর এই এলাকাটা ছিল জলাশয় এলাকা, এটা বর্ষায় অনেক থই থই পানি ছিল, একদম না দেখলে বিশ্বাস করা যাবে না। 29শে জানুয়ারি আমাদের সাথী যোদ্ধারা, তারা সবাই পায়দাল সে হাইটে তারা যুদ্ধে বিহারিদেরকে আক্রমণ করছে মিরপুর 1 নম্বর মাজার শরীফের দিক থেকে। আমি তো তখন আহত, আমার পা হাত ব্যান্ডেজ, আমি হাঁটতে পারি না। তখন আমি ওই ক্যাম্পে ছিলাম, ওই ক্যাম্পের ভিতর থেকেই
আমার ক্যাম্পে ছিল একটা এলএমজি, আমার একটা দুজন ক্যাম্পে পাহারা ছিল, তাকে বললাম যে এলএমজিটা বাইর করে দে, আমিও এখানে বয়ে বয়ে গুলি করব। তখন ওরা বলে যে না না না, এটা সম্ভব না, অসুস্থ শরীর, পারবে না। আমি কেন পারবো না, দে। আমি জোর করে তাদেরকে আনলাম ওই তুরাগ নদীর পার, ওই কাউন্দিয়া গ্রামের ঘাটের ঘাটলা, যেটা ঘাটলার পার নদী পারা হয়, সেই ঘাটলার মধ্যে বসে বসে আমি এলএমজি ফিট করে ওইখান থেকে আমি এলএমজি গুলি ব্রাশ মারা আরম্ভ করলাম। তো আমার এই এলএমজির ব্রাশের কারণে আমার ওই মুক্তিযোদ্ধারা যারা ওদিক দিয়ে আগাচ্ছে তারা একটু সাহস পাচ্ছে যে এদিক দিয়েও মুক্তিযোদ্ধারা অগ্রসর হচ্ছে। আসলে তো আমি নদীর এই পার থেকে গুলি করছিলাম। সেই যুদ্ধটা খুব ভয়াবহ মজার যুদ্ধ হয়েছিল, কিন্তু যুদ্ধটা যদি 1 নম্বর থেকে ওদেরকে তারায়, 2 নম্বর থেকে তারায় 6 নম্বর পর্যন্ত বিহারীদেরকে তারায় দিয়েছিল, বাড়িঘর সব খালি করে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেইখানে আমাদের এক সাথী যোদ্ধা রফিক নামে সেই শাহাদাত বরণ করেন। তাকে শাহাদাত বরণ করলে তার লাশ নিয়ে আমাদের সাথী মুক্তিযোদ্ধারা তারা বঙ্গবন্ধুর কাছে যায়। আজকের যেটা সুগন্ধা, ওই দিন এটা গণভবন ছিল, সেই গণভবনে বঙ্গবন্ধুর কাছে যায়। বঙ্গবন্ধু ওই লাশ দেখে বলে যে আমি এই বাংলায় আর লাশ দেখতে চাই না, মিরপুরকে কিভাবে স্বাধীন করতে হয় এটা আমার জানা আছে, তোমরা অস্ত্র জমা দিয়ে দাও। তখন আমাদের মিরপুরের যারা সাথী যোদ্ধারা আছে তারা বলল সবাই, যতক্ষণ পর্যন্ত মিরপুর স্বাধীনতা অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অস্ত্র জমা দেব না। তখন তিনি মেজর শফিউল্লাহ সাহেবকে বললেন, শফিক তুমি দেখো মিরপুর সম্বন্ধে কিভাবে এটা করা যায়, অতি তাড়াতাড়ি 24 ঘন্টার মধ্যে আমি মিরপুর এটা স্বাধীনতা অর্জন দেখতে চাই। তো শফিউল্লাহ সাহেব আবার বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মুর্শেদ, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান, তারে দায়িত্ব দিলেন। তিনি তার চৌকস বাহিনী নিয়ে তিনি আক্রমণ করলেন। আর আমাদের মুক্তিযোদ্ধারা চতুর্দিক থেকে এই 30শে জানুয়ারি তারা আক্রমণ করলেন। 30শে জানুয়ারি গেল, রাত্র গেল,